কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি। মুক্তিযোদ্ধাদের আংশিক খসড়া তালিকা এ সপ্তাহেই। উপজেলা থেকে পূর্ণাঙ্গ তথ্য না আসায় প্রকাশে দেরি, বললেন মন্ত্রী। প্রায় 50 বছর পর পতেঙ্গার লালদিয়া চর দখলমুক্ত করতে অভিযানে বন্দর কর্তৃপক্ষ। স্বেচ্ছায় চলে গেছেন অনেকে, পুনর্বাসন দাবি। মাইগ্রেশন সহ 3 দফা দাবিতে রাস্তা অবরোধ করে রংপুর নর্দার্ন মেডিকেলের শিক্ষার্থীদের বিক্ষোভ। সরকারি অনুমোদন নেই কলেজের। ইলিশের 5 অভয়াশ্রমে 2 মাসের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা কার্যকর। বিভিন্ন স্থানে অভিযান, বরিশালে 4 জেলের কারাদণ্ড। সমগ্র বাংলাদেশে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি ফারহানা লোপা। শিরোনাম জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত। কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর সুষ্ঠু তদন্ত করে বিচার, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও আটক নেতাদের মুক্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে বাম ছাত্র সংগঠনগুলো। অচিরেই দাবি পূরণ করা না হলে দেশজুড়ে অবরোধ সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ্য ভাস্কর্যের সামনে সমাবেশ করে 9টি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, কারাবন্দী কার্টুনিস্ট কিশোরের মুক্তি, কারাগারে লেখক মুশতাক আহমেদকে হত্যার বিচার ও মিছিল থেকে আটক 7 শিক্ষার্থীর মুক্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা দেয় একটি মিছিল। 3 শতাধিক শিক্ষার্থীর মিছিলটি শহীদ মিনার হয়ে সচিবালয়ের দিকে যাত্রা শুরু করলে শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়ে। ব্যারিকেড ভেঙে মিছিলটি সচিবালয়ের দিকে এগুলে বিদ্যুৎ ভবনের সামনে আবারও আটকে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদেরকে প্রতিমধ্যে বলা হয়েছিল যে আপনারা অন্য কোনো দিকে, সচিবালয় অভিমুখে না যে অন্য কোনো দিকে যেয়ে তারা সমাবেশ করতে পারে কিনা। এটা ছিল শুধুমাত্র অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে বন্ধুভাবাপন্নভাবে তাদেরকে অনুরোধ ছিল। পুলিশের বাধার মুখে বিদ্যুৎ ভবনের সামনেই বিক্ষোভ সমাবেশ করে বাম ছাত্র সংগঠনগুলো। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে, কিশোর কার্টুনিস্টকে অবিলম্বে মুক্তি দিতে হবে, 7 জন নেতাকর্মীকে মুক্তি দিতে হবে, রুহুল আমিনকে মুক্তি দিতে হবে। লেখক মুশতাককে খুন করা হয়েছে, তার বিরুদ্ধে আরো বৃহত্তর কর্মসূচি দিতে আমরা বাধ্য থাকবো। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলা শুরু করেছে। পরবর্তীতে তাদেরকে সাথে নিয়ে এই মিছিলকে ফ্যাসিবাদ বিরোধী প্রতিরোধে রূপান্তরিত করব। পেশাজীবী সংগঠন সহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ছাত্র সংগঠনগুলোর নেতারা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে চালক নিহত হয়েছেন। গতরাতে 3 নম্বর ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘাট কর্তৃপক্ষ জানায়, পাটুরিয়ার 3 নম্বর ঘাটে ফেরিতে উঠতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি নদীতে পড়ে যায়। এ সময় চালকের সহকারী সাঁতরে তীরে উঠলেও চালক সহ ট্রাকটি ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় 2 ঘণ্টার চেষ্টায় ট্রাকটি ও চালকের মরদেহ উদ্ধার করে। পরে ট্রাকের দরজা ভেঙে চালকের মরদেহ উদ্ধার করা হয়। ঝিনাইদহে হাত পা বাঁধা অবস্থায় এক মাদ্রাসা শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে গোপালপুর বাজারের কলুপাড়ায় একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সদর উপজেলার বড়বাড়ি দাখিল মাদ্রাসার সুপার ইসমাইল হোসেন সুজনের হাত পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পরিবারের লোকজন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। গত 4 বছর ধরে শরীফুল ইসলামের বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে ভাড়া থাকতেন তিনি। পুলিশের ধারণা তাকে হত্যা করা হয়ে থাকতে পারে, তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। বৃহস্পতিবারের মধ্যে প্রায় 1.5 লাখ মুক্তিযোদ্ধার আংশিক খসড়া তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। উপজেলাগুলো থেকে পূর্ণাঙ্গ তথ্য না আসায় তালিকা প্রকাশের তারিখ বারবার পরিবর্তন হচ্ছে, জানান তিনি। সব তথ্য পাওয়ার পর মুক্তিযোদ্ধার মোট সংখ্যা 1,80,000-এর বেশি হবে না, জানালেন আ ক ম মোজাম্মেল হক।
বারবার তারিখ ঘোষণা করেও মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা প্রকাশ করতে পারছে না মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। গত 25 ফেব্রুয়ারি তালিকা প্রকাশের কথা থাকলেও তা হয়নি। মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ ও চূড়ান্ত তালিকা প্রকাশের কথা রয়েছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে। স্বাধীনতার পর গত ৪৯ বছরে মুক্তিযোদ্ধাদের তালিকা হালনাগাদ হয়েছে মোট ৬ বার। সেই সাথে মুক্তিযোদ্ধাদের বয়স ও মানদণ্ড পাল্টেছে ১১ বার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক জানালেন, সব উপজেলা থেকেই যাচাই বাছাই করা প্রতিবেদন না পাওয়ায় খসড়া তালিকা সময়মতো প্রকাশ করা যাচ্ছে না। এবার তাই সিদ্ধান্ত হয়েছে খসড়া তালিকা ধাপে ধাপে প্রকাশ করার। যে অবস্থায় আমরা যে পর্যন্ত পেয়েছি এই পর্যন্তই, আগামী এই সপ্তাহের মধ্যে আমরা অবশ্যই সেটা প্রকাশ করব। 15 দিনের সময় দিয়ে যদি কারো কোনো ভুল ত্রুটি থাকে, নামের বানান ভুল থাকে, 26শে মার্চ আমরা ফাইনাল খসড়া প্রকাশ করে ফেলব। মন্ত্রী জানান, আগামী বৃহস্পতিবারের মধ্যে 1.5 লাখ মুক্তিযোদ্ধার খসড়া তালিকা প্রকাশ করা হবে। মাঠ পর্যায়ের তথ্য পেলে প্রকাশ হবে বাকি তালিকা। আমাদের কাছে তো যাচাই বাছাই গেছিল মাত্র 30,000, 36,000-এর মতো গেছিল। আরগুলো তো আমাদের কাছে আছেই, 1.5 লক্ষ তো হবেই। পুরো তালিকার বাইরে যাবে বলে মনে হচ্ছে না। 2020 সালের সরকারের সবশেষ তালিকা অনুসারে মুক্তিযোদ্ধার সংখ্যা 2,03,056 জন। তবে যাচাই বাছাই প্রক্রিয়া শেষ হবার পরেই জানা যাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা বীর সেনানীদের প্রকৃত সংখ্যা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিমা খাতে দুর্নীতির কারণে প্রকৃত ক্ষতিগ্রস্তরা যাতে বঞ্চিত না হয় সেজন্য সংশ্লিষ্টদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারীর পরেও বিমা নিয়ে মানুষ সচেতন নয় উল্লেখ করে দ্রুত স্বাস্থ্য বিমা চালুর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। জেল থেকে বের হয়ে যোগ দিলেন চাকুরিতে। 1959 সালের 1 মার্চ কারামুক্ত হয়ে আলফা ইন্স্যুরেন্স কোম্পানির আঞ্চলিক প্রধান হিসেবে কাজ শুরু করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 2020 সাল থেকে সেই দিনটিকেই জাতীয় বিমা দিবস হিসেবে পালন করছে সরকার। মুজিববর্ষের অঙ্গীকার বিমা হোক সবার, এ প্রতিপাদ্য নিয়ে এবছর পালিত হচ্ছে বিমা দিবস। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে বঙ্গবন্ধু সুরক্ষা বিমা ও বঙ্গবন্ধু শিক্ষা বিমা প্রদান করেন অর্থমন্ত্রী। সারা দেশে 50,000 শিক্ষার্থী পাবে বঙ্গবন্ধু শিক্ষা বিমা সুবিধা। এছাড়া বিমা খাতে অবদানের জন্য দেয়া হয় সম্মাননা। বিমা খাতে বঙ্গবন্ধুর পেশা জীবনের স্মৃতিচারণ ও অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিমা সম্পর্কে মানুষকে সচেতন করা এবং এই কোম্পানির কাজে তিনি ঢাকার বাইরে যাওয়ার একটা সুযোগ পেতেন, যে সুযোগে তিনি ধীরে ধীরে আমাদের যেমন সংগঠনের কাজ করা অথবা মানুষকে উদ্বুদ্ধ করা এবং এই বিমা শিল্পে আমাদের দলের বহু লোককে তিনি কাজ করার সুযোগ দিয়েছিলেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সহায়ক হিসেবে স্বাস্থ্য বিমা, শিক্ষা বিমা সহ বিমার পরিধি বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। গ্রাহকরা বিমা ক্ষেত্রে প্রিমিয়ামটা যাতে সঠিকভাবে দেন সেটাও যেমন প্রয়োজন, আবার বিমার টাকাও যেন সঠিকভাবে পান সে বিষয়ে যত্নবান হওয়া একান্তভাবে প্রয়োজন। যে কোনো দুঃসময়ে বিমা থাকাটা যে অনেক সুবিধা মানুষ পায় এ ব্যাপারে মানুষকে আরো সচেতন করা দরকার। বিমা খাতে দুর্নীতি প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানান সরকার প্রধান। আর্টিফিশিয়ালি কিছু ক্ষতি করে, ধরুন কোথাও একটু আগুন লাগালো বা কোথাও একটা ঘটনা ঘটালো করে একটা মোটা অঙ্কের বিমার প্রিমিয়াম থেকে টাকা চায়, কিন্তু আসলে মূলত যদি খোঁজ করে দেখা যায় যে পরিমাণ অর্থ সে দাবি করছে সেই পরিমাণ খরচ হয়নি। কিন্তু যারা পরীক্ষা করতে যাবে তাদেরকেও আপনাদের ভালোভাবে শিক্ষা দিতে হবে যে তারা যেন আবার অন্য কোনোভাবে ওই অল্প ক্ষতিকেই বড় ক্ষতি হিসেবে না দেখায়। টিকা নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, উন্নয়নশীল দেশের অর্জনের ধারাবাহিকতা বজায় রেখে দেশ এগিয়ে যাবে। অর্থ মন্ত্রণালয়ের অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় 50 বছর পর চট্টগ্রামের পতেঙ্গার লালদিয়ার চর দখলমুক্ত করতে অভিযানে নেমেছে বন্দর কর্তৃপক্ষ। সকালে 6 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুল সংখ্যক শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যোগ দেয় এই অভিযানে। তবে স্বেচ্ছায় বসবাসকারীরা সরে যাওয়ায় তাদের শ্রমিক ও সরঞ্জাম দিয়ে সহযোগিতার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। প্রায় 50 বছর আগে কর্ণফুলী নদীর লালদিয়ার চরে 52 একর জমিতে গড়ে ওঠে এই বসতি।
বিভিন্ন সময় জায়গাটি দখলে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হলেও উচ্চ আদালতের নির্দেশে অবশেষে দখলদার উচ্ছেদের ঘোষণা দেয় বন্দর কর্তৃপক্ষ। সোমবার সকালে এই অভিযানে নানা সরঞ্জাম সহ অংশ নেয় বিপুল সংখ্যক শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। বসবাসকারীদের বেশিরভাগই সরে গেছেন আগেই। যারা ছিলেন তারাও অভিযানের আগেই মালপত্র নিয়ে এলাকা ছেড়ে যেতে শুরু করেন। তবে পুনর্বাসন না করে উচ্ছেদ হওয়ায় ক্ষোভ জানিয়েছেন অনেকেই। এই হচ্ছে তো বাংলাদেশের নজিরবিহীন ঘটনা উচিত, এরকম কখনো জীবন তো এরকম উচিত হয় নাই। এই পর্যন্ত আমাদেরকে বহুজনের নানা রকম আশা দিচ্ছে, কেউ কোনো কাজা করে নাই। এমনকি এখন আমরা যখন আমাদেরকে বন্দর অর্ডার দিচ্ছে যে সরে যেতে, আমরা সরে গেছি। হাইকোর্টের রায় আমরা সরে যাচ্ছি, আমরা আইনকে শ্রদ্ধা করছি। আমাদের আর কিছু দাবি নাই। আমাদের একটি দাবি হলো প্রধানমন্ত্রীর মার কাছে আমাদেরকে পুনর্বাসন করা হোক। উচ্চ আদালতের নির্দেশে বন্দরের 52 একর জমি থেকে দখলদার উচ্ছেদের সিদ্ধান্ত নেয় বন্দর কর্তৃপক্ষ। তবে বাসিন্দাদের কাউকেই বল প্রয়োগ করে উচ্ছেদ করতে হয়নি বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। আদালতের রায় কার্যকর করার জন্য আমরা কিছু যেভাবে পদক্ষেপ নিতে বলেছে আমাদেরকে আদালত, সেভাবে আমরা পদক্ষেপ নিয়েছি। আমরা এনশিওর করতে চেষ্টা করছি যে এখানে তারা যেন স্বেচ্ছায় চলে যান। তারাও আমরা দেখেছি, তারা গত 3-4 দিন যাবত তাদেরকে আমরা যেভাবে তারা আমাদের কাছে যেভাবে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি মোতাবেক তারা এখন স্বেচ্ছায় চলে যাচ্ছে। উচ্ছেদ ঠেকাতে গত 20 দিন ধরে মিছিল, সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করে আসছিল বাসিন্দারা। এরই মধ্যে গেল শনিবার নিজেদের মালিকানাধীন জমি দখলমুক্ত করার ঘোষণা দেয় বন্দর কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মাইগ্রেশন সহ 3 দফা দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে রংপুর নর্দার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বেলা 11টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত রংপুর গঙ্গাজড়া সড়কে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করে তারা। এ সময় নগরীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, নর্দার্ন প্রাইভেট মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল BMDC এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইন্টার্নের অনুমতি পাচ্ছেন না তারা। এরই মধ্যে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে 20 থেকে 30 লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি। নর্দার্ন প্রাইভেট মেডিকেল কলেজের সরকারি অনুমোদন না থাকায় দ্রুত মাইগ্রেশন দিয়ে অন্য মেডিকেলের শিক্ষার্থীদের ভর্তি সহ 3 দফা দাবি জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। মূল দাবি হচ্ছে আমরা মাইগ্রেশন চাই এবং আমাদের যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো আমরা বিনা শর্তে চাই। আমরা রাস্তা ততক্ষণ পর্যন্ত ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত আমাদের মাইগ্রেশনের জিনিসটা, মাইগ্রেশনের ডকুমেন্ট, লিখিত ডকুমেন্ট আমরা না পাই। না, আমরা বললাম তারা লিখিতভাবে অভিযোগ দিয়ে আমরা মামলা নিব এবং যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব এবং এই ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট যেন করতে না পারে এই জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা যথাযথ এবং কঠোর ব্যবস্থা নেব। দেশে করোনায় আরও 8 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 4 এবং নারী 4 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 8,416 জনের। 216টি ল্যাবে 24 ঘন্টায় 13,570 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 585 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 4.31%। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,46,801 জনে। সুস্থ হয়েছেন আরও 873 জন। এ নিয়ে মোট সুস্থ 4,97,797 জন। দেশের 5টি ইলিশের অভয়াশ্রমে আজ থেকে 2 মাসের জন্য বন্ধ সব ধরনের মাছ ধরা। জাটকা সংরক্ষণ ও উৎপাদন বাড়াতে দক্ষিণের 7 জেলার এসব অভয়াশ্রমে আগামী 30 এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। মাছ ধরা বন্ধে পুলিশ, নৌপুলিশ, কোস্টগার্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে বিভিন্ন পয়েন্টে পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। বরিশালে মাছ ধরার অপরাধে 4 জেলেকে 1 মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জাটকা ও প্রায় 1 লাখ মিটার জাল জব্দ করা হয়। এদিকে জেলেদের সচেতন করতে নদী এবং উপকূলবর্তী এলাকায় লিফলেট বিতরণ, মাইকিং ও পোস্টারিং করেছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। নিষেধাজ্ঞার 2 মাসে প্রত্যেক জেলেকে 80 কেজি করে চাল দেওয়ার কথা রয়েছে। বিকল্প কর্মসংস্থানের দাবি সহ বরাদ্দের চাল দ্রুত ছাড়ের দাবি জেলেদের। সাথে ছিল তাদের কারেন্ট জাল এবং কালাবদ্ধ নদীতে সেই জায়গাটা ছিল এবং তাদেরকে প্রত্যেকে 1 মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ইতিমধ্যেই চালের বরাদ্দ পেয়েছি আমরা ফেব্রুয়ারি-মার্চ মাসে এবং 4 মাসে চাল প্রদান করা হবে। প্রতি পরিবারকে 40 কেজি করে
আমরা চাউল প্রদান করব। এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপপরিচালক AHM মহিবুল্লাহ। জনাব মহিবুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে শুরুতেই জানতে চাই যে আজ থেকে তো 2 মাসের নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে, তো অভিযান সফল করতে আপনারা কি ধরনের উদ্যোগ নিয়েছেন? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন বর্তমানে আমরা মাছ উৎপাদন স্বয়ংসম্পূর্ণ। এর মধ্যে যে আমরা মাছের যে উৎপাদন, টোটাল উৎপাদনের প্রায় 12 ভাগ আছে আমাদের জাতীয় মাছ ইলিশ থেকে। এটা এক সময় 2008-9 সালে আমাদের উৎপাদন ছিল 2,03,000 মেট্রিক টন। যখন জেলেরা সারাদিন মাছ ধরতে গিয়ে জাল টেনে মাছ আদন করতে গিয়ে তারা মাছ পাচ্ছিল না, জেলে পাড়াতে হাহাকার বিরাজ করছিল, তখন সরকার চিন্তা করছে কিভাবে ইলিশ উৎপাদন বাড়ানো যায়। সেদিক থেকে প্রথম উদ্যোগ ছিল মা ইলিশ সংরক্ষণ অভিযান। 22 দিন বর্তমানে এবং প্রশাসন, মৎস্য বিভাগ সকলের যুগে জেলেদের নিয়ে স্বতন্ত্র সহকারে মাছের উৎপাদন বাড়ার জন্য কাজ করছি। এক সময় যে রকম যেটা আমরা বাধাগ্রস্ত হয়েছিল, এছাড়া মা ইলিশ ডিম দিয়েছে, কিন্তু আপনারা জানেন ইলিশ হলে একটি মাইগ্রেটরি ফিশ, গভর্নমেন্ট মাছ। যখন সমুদ্র থেকে নদী হুগলে ডিম দিতে আসে, তখন সে সময় তাদেরকে আমরা যখন নিরাপত্তা দিয়েছি, মাছ ডিম দিতে বাচ্চা হয়েছে, এখন দাগটা হয়েছে। এই দাগটা এই উপকূলীয় এলাকায় তাদের খাদ্যের অন্বেষণে ঘুরে বেড়ায়, এখানে যাতে নিরাপদ থাকতে পারে সেই জন্যই তাদের এই সরকার মোট 6টা অবস্থান ঘোষিত হয়েছে। তার মধ্যে চট্টগ্রাম বিভাগের মধ্যে উল্লেখযোগ্য একটা, সেটা হচ্ছে সাতপুরের 7 নং হচ্ছে আলেকজান্ডারের লক্ষ্মীপুরের আলেকজান্ডার পর্যন্ত এই 100 কিলোমিটার এলাকায় অবস্থান ঘোষণা করা হয়েছে। সেই অবস্থানে যাতে কোনো প্রকার মাছ না ধরতে পারে, ইলিশ উৎপাদন বাড়ানো যায়, সেজন্য আমরা নানামুখী কর্মসূচি। জনাব মহিবুল্লাহ, এই বিষয়গুলো কি আপনারা জেলেদেরকে পুরোপুরি বোঝাতে সক্ষম হয়েছেন কিনা? কারণ এখনো কিন্তু জেলেদের প্রণোদনা দেওয়ার বিষয়টি পুরোপুরি দেয়া এখনো শুরু হয়নি, তো তারা কি আপনাদের এই পরিকল্পনা শুনেই মাছ ধরতে আর যাবে না, এরকম কোনো সম্ভাবনা কি রয়েছে কিনা? আপনি জানেন গত বছর আমাদের উৎপাদন ছিল 5,33,000 মেট্রিক টন, বর্তমানে 5,50,000 মেট্রিক টন আমাদের ইলিশের উৎপাদন। জেলেরা যদি ছাড়া না দিত, জেলেরা যদি এই ব্যান পিরিয়ড গুলাতে যে উপযুক্ত জায়গার মাছের অবস্থান গুলাতে মাছ ধরা থেকে বিরত না থাকতো, কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে স্বাভাবিক। প্রণোদনা আমরা দেখেন আজকে মার্চ মাসের 1 তারিখ ইতিমধ্যে সরকার তরফ থেকে তাদের জন্য প্রতি মাসে 40 কেজি হারে বিজিএফ চাল বরাদ্দ করা হয়েছে এবং বিতরণ প্রক্রিয়া যথাশীঘ্র শুরু হচ্ছে। তো আমরা অবশ্যই তারা জেলে দিতে সক্ষম, তারা জানে এই সম্পদ তাদের এবং এটা যদি রক্ষা করতে পারা যায় এই মাছ তারাই ধরবে এবং তাদেরই আয় বাড়বে। তাদের জীবিকার একটা প্রধান উপার্জন হচ্ছে এই যে ইলিশের আহরণ করে সেখান থেকে তার জীবিকা অর্জন অব্যাহত রাখা। তা আমি মনে করি যে আমরা যে সরকার যে এবং মৎস্য বিভাগ সহ অন্যান্য যে ডিপার্টমেন্ট গুলো আছে, প্রশাসন, পুলিশ, কোস্টগার্ড, তাদের সহযোগিতা নিয়ে আমরা এখন আজকে দেখেন 1 তারিখ আমার পাশে আছে কোস্টগার্ড এবং নৌ পুলিশ আছে এবং প্রশাসনের সহযোগিতায় আমরা ইতিমধ্যে সচেতন সভা করেছি, জেলেদেরকে নিয়ে সচেতন সভা করেছি। জেলেরা আমাদেরকে কথা দিয়েছে যে আগামী 2 মাস আমরা মাছ ধরা থেকে বিরত থাকবো, আমরা ইলিশ উৎপাদন করলে আমরাই উপকৃত হব। কাজেই আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। শর্ত সাপেক্ষে রাজশাহী বিভাগীয় সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। মঙ্গলবার নগরীর নাইস কনভেনশন সেন্টারে এই সমাবেশের জন্য অনুমতি দেয় মহানগর পুলিশ। বিএনপির এই সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে বগুড়ায় শ্রমিক নেতাদের ওপর হামলাকারীরা গ্রেপ্তার না হওয়ায় রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা। কোনো ঘোষণা ছাড়া হঠাৎ বাস চলাচল বন্ধ করে দেয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আগামীকাল রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠানের সব প্রস্তুতি শেষ করার কথা জানিয়েছেন বিএনপি নেতারা। 1 মাস আগে বগুড়াতে টার্মিনালে হামলা হয়েছিল শ্রমিকদের উপরে, শ্রমিক মালিকদের উপরে, এবং সেখানে গাড়ি টাড়িও ভাঙচুর হয়। সেই ক্ষেত্রে ওখানেও একটা আলটিমেটাম আছে আপনার এই ধর্মঘটে। আগামীকালকে আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করব এবং পরবর্তীতে সারা বিশ্ববাসী দেখছে বাংলাদেশের অবস্থা, ইনশাআল্লাহ সেভাবে নির্বাচনের মধ্য দিয়ে
ক্ষমতা পেল। বিএনপি একটি উদার গণতান্ত্রিক নির্বাচনমুখী দল। মাগুরায় অজ্ঞাত এক ব্যক্তির দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে শহরের দারিয়াপুর গ্রামের নবগঙ্গা নদীর ধার থেকে মরদেহটি উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে ওই এলাকায় দগ্ধ মরদেহ দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে ঘটনাস্থলে পৌঁছে পিবিআই ও সিআইডিকে বিষয়টি জানানো হয়। তারা বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। মরদেহটির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। ঘটনাস্থল থেকে একজোড়া জুতা, কয়েক টুকরা খেলার তাস এবং একটি মোবাইল ফোনের ভাঙা অংশ উদ্ধার করা হয়েছে। জুয়া খেলা নিয়ে বিরোধে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ স্পেশাল টিম আছে, পিবিআই এবং সিআইডিকে আমরা সংবাদ দিয়েছি, তারা অফিসাররা চলে এসেছেন। আমরা এখান থেকে আলামত সংগ্রহ করতেছি। এখানে আমাদের ডিএনএ সংগ্রহ করার পরবর্তীতে আমরা বুঝতে পারবো ম্যানটা কে ছিলেন। ফেনী সোনাগাজীতে ফসলি জমিতে সৌর বিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার উদ্যোগে কৃষকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। প্রস্তাব বাতিলের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন তারা। এদিকে ক্ষতিপূরণের টাকা পরিশোধ নিয়ে হয়রানির অভিযোগ উঠেছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক 4 লেন প্রকল্পে। সৌর বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে ফেনীতে। সোনাগাজী পাওয়ার প্ল্যান্ট নামে এই প্রকল্প বাস্তবায়নের জন্য 207 একর জমি অধিগ্রহণে পাঠানো হয়েছে প্রস্তাব। তবে অধিগ্রহণ নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয় কৃষকদের মধ্যে। তাদের অভিযোগ, কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে কৃষি জমিকে পতিত জমি হিসেবে দেখানো হচ্ছে। যদিও 3 ফসলি এসব জমিতে রয়েছে ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। পাকিস্তান আমল হইতে জমি চাষ করে আসতেছি, আমাদের এই জমিনে যে আসে হয় হে মরবো না আমরা মরবো। এই জমি যদি চলে যায় আমরা আর চলবার মতো কিছু নাই। এরই মধ্যে স্মারকলিপিও দেওয়া হয়েছে জেলা প্রশাসককে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এই জমিগুলো বন্দোবস্ত দেওয়া আছে, তা বন্দোবস্তের ক্ষেত্রে হয়তো যদি সরকার কোনো উন্নয়নমূলক কার্যক্রম নিতে চায় সেটা নিতে পারবে, কিন্তু এখানে যদি আমরা কোনো অভিযোগ পাই সে অভিযোগ খতিয়ে দিয়ে হয়তো ব্যবস্থা নিতে পারবে। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক 4 লেন করার জন্য জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের টাকা পরিশোধে হয়রানির অভিযোগ উঠেছে। বাসাইলের মটরা গ্রামের বাসিন্দারা বলছেন, ক্ষতিপূরণের টাকা তুলতে গেলে ঘুষ দাবি করছেন অধিগ্রহণ শাখার কর্মকর্তারা। জমিন 25,000 টাকা ডিসিমল ধরছে, আমাদের বাড়ি থাকার জন্য যে বাসা বাড়ি করছে এগুলা মানে অর্ধেক দামও করে নাই। সেলেন সব চাইছে হইলো টাকা না দিলে টাকা দিব না, 8% করে দিতে হবে তারে। জেলা প্রশাসক জানিয়েছেন, প্রাথমিকভাবে অভিযুক্তদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, পাশাপাশি চলছে তদন্ত। এই বিষয়ে আমি ইতোমধ্যে কারণ দর্শিয়েছি এবং বিষয়টা তদন্ত করছি নিবিড়ভাবে, এবং আমরা চাই যে কোনো অবস্থাতেই ভূমিতে কোনো দুর্নীতি আমরা সহ্য করব না। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দ্রুত ক্ষতিপূরণের টাকা পরিশোধের উদ্যোগের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মুজিব বর্ষ উপলক্ষে সেনাবাহিনীর উদ্যোগে শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নুরুল আমিন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নুরুল আমিন, ম্যারাথন দৌড়ে কতজন প্রতিযোগী অংশ নিয়েছেন এবং এই আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে আগ্রহ বা উৎসাহ কেমন দেখছেন আপনি? যে ম্যারাথন দৌড়টি আজ প্রতিযোগিতা থেকে স্থানীয়দের মাঝে এই ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার যে বিষয়টি সেটি ছিল একেবারে লক্ষণীয়। কারণ এখানে ব্যাপক পরিমাণে উৎসাহ উদ্দীপনা নিয়ে শরীয়তপুরের যে 6টি উপজেলা রয়েছে প্রতিটি উপজেলা থেকে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু অন্তত 3,000-এর অধিক ম্যারাথন দৌড়ে যে সকল প্রতিযোগীরা ছিল তারা অংশগ্রহণ করেছে। এবং এই প্রতিযোগিতা শুরু হওয়ার পূর্বক্ষণেই যে উদ্বোধনী সেখানে সেনাবাহিনীর পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে আন্তর্জাতিক ম্যারাথন প্রতিযোগিতার যে সকল নিয়মকানুন মেনে এই ম্যারাথন প্রতিযোগিতা হয়ে থাকে, সকল তাদের যে নিয়মকানুন অনুসরণ করে এই প্রতিযোগিতাটি অংশগ্রহণ করা, এটি আন্তর্জাতিক যে মর্যাদা সেই মর্যাদাটি তারা পেয়েছে। এবং এরই লক্ষ্যে শরীয়তপুরের জাজিরা প্রান্তের নাওডুবা যে পদ্মা সেতু টোল প্লাজাটি রয়েছে, ঠিক টোল প্লাজার সামনেই কিছুক্ষণ আগে এই ম্যারাথন প্রতিযোগিতা শেষ হয়েছে। এবং এখানে এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর সংখ্যক মানুষের ভিড় কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং এই ম্যারাথন প্রতিযোগিতার পর স্থানীয়
স্থানীয় শিল্পী এবং ঢাকা থেকে দেশ বিদেশি বিভিন্ন জায়গা থেকে যে সকল শিল্পীরা রয়েছেন তারা এখানে সঙ্গীত পরিবেশন করবে এবং এক কথায় বলতে গেলে এই ম্যারাথন প্রতিযোগিতাকে পদ্মা সেতু প্রান্তে দেয় মানুষের মধ্যে কিন্তু বাড়তি কিছু উৎসাহ আমরা লক্ষ্য করেছি। শরীয়তপুর নয়, শরীয়তপুরের বাইরেও বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু আমরা দেখেছি যে এই ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। প্রতিযোগীরা যেটি বলছে যে প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্তিটা তাদের কাছে মুখ্য বিষয় নয়, এখানে প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করেছে, অংশগ্রহণকারী যারা তারা প্রত্যেকে উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেছে। তো এই ছিল আমার কাছে শরীয়তপুরের পদ্মা সেতু যাত্রা প্রান্ত থেকে সবশেষ তথ্য। নারায়ণগঞ্জে করোনার টিকা গ্রহণে উৎসাহ দিতে এবং নিবন্ধনে অক্ষম ব্যক্তিদের রেজিস্ট্রেশন করে দিচ্ছে স্থানীয় একটি সংগঠন। সকালে শহরের দেওভোগ খানকা রোড এলাকায় 1 মাস ব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ। এ সময় উদ্যোক্তারা জানান, তথ্য প্রযুক্তি সম্পর্কে ধারণা কম থাকার কারণে যারা করোনার টিকা নিতে অনলাইনে নিবন্ধন করতে পারছেন না তাদের বিনামূল্যে এই কর্মসূচির মাধ্যমে নিবন্ধন করে দেওয়া হচ্ছে। প্রথম দিনে সংগঠনটির 300 ব্যক্তির নিবন্ধন সম্পন্ন করে। আগামী 31 মার্চ পর্যন্ত চলবে এই কার্যক্রম। সুনামগঞ্জের সুরমা ও কুশিয়ারার অব্যাহত ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে বসতবাড়ি, কৃষিজমি, স্কুল, কলেজ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। এদিকে ঝালকাঠির সুগন্ধা নদীর ভাঙনের তীব্রতা বাড়ায় ঝুঁকির মুখে আন্তজেলা বাস টার্মিনাল ও শহর রক্ষা বাঁধ। ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। সুনামগঞ্জের জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়নে কুশিয়ারার ভাঙন চলছে 2 যুগ ধরে। 8 গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির সহ শতাধিক বসতবাড়ি ও কৃষিজমি হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকে। সুরমা ও কুশিয়ারার বেষ্টিত সুনামগঞ্জ সদর ও দোয়ারাবাজার উপজেলার অনেক গ্রামের অবস্থাও প্রায় এক। এই 3 উপজেলার মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঘরবাড়ি ও কৃষিজমি বিলীন হলেও ভাঙন রোধে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড। বর্ষা মৌসুমের আগে ব্যবস্থা না নিলে আরও অসংখ্য স্থাপনা নদীতে হারিয়ে যাওয়ার শঙ্কা এলাকাবাসীর। অনেক বাড়িঘর নদী চলে গেছে। প্রথম একটা প্রাথমিক স্কুল ছিল, স্কুলটা নদীর মধ্যে চলে গেছে। দ্বিতীয় একটা স্কুল আছে, সেটাও নদীর পাশে পড়ে গেছে। মসজিদটাও নদীর পাশে পড়ে গেছে। ঘর ভাঙে নিচে 100 ঘরের উপরে নিচে ভাঙে। এদিকে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, স্থায়ী নদী শাসনের জন্য প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ে। স্থায়ী নদী শাসনের জন্য আমরা একটা প্রকল্প প্রণয়ন করেছি। প্রকল্পটি বর্তমানে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রক্রিয়াধীন আছে। প্রকল্পটি অনুমোদিত হলে এই প্রকল্পের আওতায় ঝুঁকিপূর্ণ স্থানসমূহে স্থায়ী নদী শাসন কাজ বাস্তবায়ন করা হবে। সম্প্রতি ভাঙনের তীব্রতা বেড়েছে ঝালকাঠির সুগন্ধা নদীতেও। 2 সপ্তাহ আগে থেকে শুরু হওয়া ভাঙনে বিলীন হয়েছে বসতঘর, গাছপালা সহ প্রায় 1 কিলোমিটার এলাকা। ঝুঁকির মুখে আছে আন্তজেলা বাস টার্মিনাল ও শহর রক্ষা বাঁধ। এখন আমরা কি করবো? এই তোমার ভালো হয়েছে, মানে ঘরটা তো এখন পুরো নামিয়ে যাইতে আছে। এখন আমরা সবাই আতঙ্কের ভিতরে আছি। নদী ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি। মুক্তিযোদ্ধাদের আংশিক খসড়া তালিকা এ সপ্তাহেই। উপজেলা থেকে পূর্ণাঙ্গ তথ্য না আসায় প্রকাশে দেরি, বললেন মন্ত্রী। প্রায় 50 বছর পর পতেঙ্গার লালদিয়ার চর দখলমুক্ত করতে অভিযানে বন্দর কর্তৃপক্ষ। স্বেচ্ছায় চলে গেছেন অনেকে, পুনর্বাসন দাবি। মাইগ্রেশন সহ 3 দফা দাবিতে রাস্তা অবরোধ করে রংপুর নর্দার্ন মেডিকেলের শিক্ষার্থীদের বিক্ষোভ। সরকারি অনুমোদন নেই কলেজের। ইলিশের 5 অভয়াশ্রমে 2 মাসের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা কার্যকর। বিভিন্ন স্থানে অভিযান। বরিশালে 4 জেলের কারাদণ্ড। স্টিকি থিনার, কাঠকারি অথবা বাড়ি, সব রঙে কার্যকরী। আর এই ছিল আজকে সমগ্র বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।